ক্রম পরিবর্তন না করে বলতে আহ এর আগের দিন কি এটা পড়ায়নি? ক্রম পরিবর্তন করে লাইভ ক্লাসটা করো নাই? আচ্ছা, তোমার মানুষটা দেখে বোঝানো যাচ্ছে যে কিছু একটা হয়েছে। বুঝতে পারছি। আচ্ছা, ওষুধ টষুধ খাইছো? ও, আচ্ছা, দেখো, আমারও হয়েছিল কয়েকদিন আগে জ্বর, ছাড়ে গেছে পরে। আচ্ছা, সমস্যা নেই। রাইসা, এখানে একটা প্রবলেম দেওয়া আছে, এই প্রবলেমটা একটু সলভ করো তো। লাস্ট ক্লাসে যা পড়ছি সেগুলোতেই এই প্রবলেম আছে। ঠিক আছে, এরপর আমি করে দিচ্ছি, তুমি একটু ট্রাই করো। মনে আছে তো জিনিসগুলো, নাকি ভুলে গেছি? প্রথমটা প্রথমটা হচ্ছে কি আছে? প্রথমটা হচ্ছে ক্রম পরিবর্তন না করে। আচ্ছা, এখানে আহ ইয়া করো, ক্রম পরিবর্তন না করে বলতে হ্যাঁ, স্বরবর্ণ গুলো। তাহলে প্রথমটা কি? উত্তরটা দেওয়া আছে, দেখো, একের উত্তর, দুইয়ের উত্তর, তিনের উত্তর আছে, মিলাই দেখো হচ্ছে কি। আমি তো জানি না। কত বললা? 12/3 হয়নি তো। যে পরেরটা করো, দুই করো, দুই হচ্ছে কি, দুই করো। ঠিক আছে, হচ্ছে না নাকি? করে দিব। ঠিক আছে, দেখো। আচ্ছা, এক নম্বরটা যেটা, ডিরেক্টর শব্দটিতে স্বরবর্ণগুলো ক্রম পরিবর্তন না করে বলছে। তো আমরা কি বলছিলাম, যে যদি যেটা বলবে যে ক্রম পরিবর্তন করবো না, তাদেরকে কি করে নিতে হবে? এক জাতীয় করে নিতে হবে, অর্থাৎ একই বর্ণ চিন্তা করতে হবে। তাহলে ডিরেক্টর শব্দটিতে আমাদের স্বরবর্ণ কে কে আছে? আই, এটা একটা। আচ্ছা, ডিরেক্টর শব্দটা আগে লিখুন। তাহলে কে কে আছে? আই, ই, আর ও। এই তিনজনই তো, তাই না? তার মানে এই তিনজনকে একই হিসেবে ধরে নিই। তাহলে মোট বর্ণ আছে 8টা, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল হবে। এটা হলো। এখন দেখো, আর তো দুইটা আছে, তো এই দুইটার জন্য 2 ফ্যাক্টোরিয়াল নিতে হবে না? তাহলে এটা যদি করো, দেখবে অ্যান্সার চলে আসে। তো তোমার অ্যান্সার হয়েছে, তাহলে এই আর যে দুইটা আছে তুমি বোধহয় খেয়াল করো না। 2 নম্বরটা দেখো, স্থান পরিবর্তন না করে। স্থান পরিবর্তন যাদের করবো না। হ্যাঁ, বল।
5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে স্বরবর্ণগুলো যদি স্থান পরিবর্তন না করে তাহলে ওগুলো আমাদের বিন্যাসে নাই। তাহলে আমাদের যদি কয়টা স্বরবর্ণ ছিল, তিনটা, দিলে 5 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ যেটা বললো, হ্যাঁ ওটাই অ্যান্সার, 5 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে। আর 3 নম্বরটা বলো, তিন কি লিখবো? হ্যাঁ, অন্য কিছু বলতেছিল, তুমি কি বলো? এটা এর আগের ক্লাসে একদমই আলোচনা করা হয়েছে, ওখানে দেখে নিও। আর আবার একবার বলি নি, যে যদি বলে স্বরবর্ণগুলো ক্রম পরিবর্তন করব না, তার মানে আমরা কি করবো বলে দিই, ওগুলাকে এক জাতীয় হিসেবে চিন্তা করবো। মানে ধরে নাও এখানে স্বরবর্ণ কে কে ছিল, আই, ই আর ও ছিল না? এই সবগুলাকে তুমি আই চিন্তা করো, অথবা সবগুলাকে তুমি ই চিন্তা করো, অথবা সবগুলাকে তুমি ও চিন্তা করো, মানে একই বর্ণ মনে হচ্ছে রিপিট হচ্ছে, এরকম চিন্তা করতে। কেন করতে হবে এটা ব্যাখ্যা এর আগের ক্লাসে দেয়া। হ্যাঁ, লাস্টেরটা কি হবে জলদি বলো, রাইসা। 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। হুম, দেখি তো মনে হচ্ছে ঠিক আছে, চেক করে নিই আমি একবার। আচ্ছা, আচ্ছা, এখানে একটা কি বলছো, অবস্থান পরিবর্তন করতে হবে আচ্ছা, অ্যান্সারটা ঠিক আছে, তবে আজকে একটা জিনিস করাবো তো, ওইটা করাইলে এই অ্যান্সারটা, এখানে দেখো এটার অ্যান্সার আসবে হচ্ছে 360, এটা আসছে, কিন্তু তোমার অ্যান্সারে কি দেওয়া আসছে দেখো, 359। কেন? কারণ তোমার এখানে অল্প একটু বলে দিই, বলে দিছে যে এই আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে ডিরেক্টর শব্দটি কত প্রকারে পুনরায় সাজানো যায়। কি বলছে? পুনরায়। তো তুমি যখন এই বিন্যাসটা করলা, এখানে তুমি যেটা বের করলে, যত রকমের বিন্যাস হতে পারে ওই আত্মা শব্দ দিয়ে, ওই সবগুলাই তুমি বের করে আসছো। ওটা কতগুলা? 360। তার মধ্যে একটা বিন্যাস তো অলরেডি দেওয়া আছে, ডিরেক্টর। এটা তো একটা বিন্যাস, তাই না? তো যেহেতু বলছে পুনরায়, তার মানে ডিরেক্টর যেটা অলরেডি আছে ওটা বাদ দিতে হবে তো এক। তাহলে টোটাল বিন্যাস থেকে আমাকে এক বিয়োগ দিতে হবে যদি পুনরায় বলে, পুনর্বিন্যাস বলে এই কনসেপ্টটা আমরা আজকে করবো। তাহলে আমাদের অ্যান্সারটা আসছে 359। বুঝতে বুঝতে পারছি? এখনো যদি না বুঝো, পরে আমি আরেকবার বুঝাবো, সমস্যা নেই। তো এই তিনটা টাইপ এর আগের ক্লাসে আমরা করছিলাম। আচ্ছা, তাহলে আজকে আগাই। তো আজকে প্রথম টাইপটা হচ্ছে, কতগুলো বস্তু সর্বদা অন্তর্ভুক্ত থাকবে বা থাকবে না সংক্রান্ত। মানে তোমার কাছে বিন্যাস আমরা যে করতেছি, যে কোনো একটা সফটওয়্যারই বিন্যাস করো বা যে কোনো বিন্যাস করো, তোমাকে কিছু বস্তু দিবে, বিশেষ বস্তু বলতে পারো ওগুলাকে, যেগুলো তোমাকে সর্বদা অন্তর্ভুক্ত আহ করতে হবে, অথবা অনেক সময় ওগুলাকে বাদ দিতে হবে, এরকম আর কি। নামটা পড়েও বোঝা যাচ্ছে। তো এরকম অঙ্ক আমরা কয়েকটা করে দেখি, যে যেগুলোকে আমাকে সর্বদা রাখতেই হবে। ঠিক আছে, মানে আমার বিন্যাসে ওদেরকে রাখতে হবে। তো এরকম যদি অঙ্ক থাকে, তাহলে এরকম অঙ্কগুলো সলভ করার নিয়ম হলো, যাদেরকে রাখতে বলছে সর্বদা, মানে সবসময় যাদেরকে রাখতে বলছে, তাদেরকে আমরা আগে ইয়া করবো, আমাদের বিন্যাসে তাদের বিন্যাসটা আগে করবো। ঠিক আছে, মানে যাদেরকে অবশ্যই রাখতে হবে তাদেরকে আগে বিন্যাস করে নিতে হবে, তারপর বাকিগুলো নিয়ে কাজ করতে হবে। মানে একটা উদাহরণ দিলে হয়তো বেশি ভালো বুঝতে হবে। তো অঙ্ক কি আছে এরকম, এখানে একটা আছে। আচ্ছা, আমরা একটা কয়েকটা ছোট উদাহরণ দিয়ে বুঝি। যেমন হলো, ধরে নাও, এরকম উদাহরণ দিবা। ধরো আমাদের তিনটা সাবজেক্ট আছে, ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স, আর আরেকটা ধরলাম আইসিটি। তো তোমার কি হবে, ধরো তিনটা আহ, বিষয় তুমি এক্সাম দিতে পারবা। তোমার কাছে অপশন দেওয়া হয়েছে চারটা, ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স, আইসিটি। এই চারটা অপশন দেওয়া হয়েছে, তার মধ্যে তোমাকে এই তিনটা পরীক্ষা দিতেই হবে, মানে তোমার অ্যাটেন্ড করতে হবে তিনটা পরীক্ষায়। তার মধ্যে আবার একটা সত্য আছে, যে কি, যে তোমার এই যে তিনটা পরীক্ষা দিবা, তার মধ্যে তুমি ফিজিক্সটা আর ম্যাথটা তোমাকে দিতেই হবে, মানে এগুলো দিতেই হবে, ম্যান্ডেটরি অবশ্যই। আর ফোর্থ হিসেবে, মানে ফোর্থ সাবজেক্ট আমরা বলি না, তো তুমি এটা কেমিস্ট্রি নিতে পারো অথবা আইসিটি নিতে পারো, তোমার যেটা ইচ্ছা। ঠিক আছে। তো এখন এরকম করে তুমি কতগুলো বিন্যাস করতে পারো আর কি।
এইটা আর কি আমাদের মানে বের করতে হবে যে ম্যাথ, ফিজিক্স আর আরেক যে কোনো দিতে পারো তুমি। সেগুলো করে তোমার অপশন আছে তোমার কাছে ৩টা। তাহলে আমরা যেটা করব, যেহেতু ম্যাথ আর ফিজিক্স আমাকে দিতেই হবে, তাহলে এই ৩টা জায়গার মধ্যে ২টা জায়গা আমাকে ফিল আপ করতেই হবে। ঠিক আছে? সেটা কি, যে ধরে নাও আমি যদি তোমাকে কোনো শর্ত না দিতাম, তাহলে তোমার এই অ্যান্সারটা কিভাবে হতো, যে তোমার জায়গা আছে কয়টা, ৩টা, তো তোমার কাছে অপশন কয়টা আছে, ৪টা, তাহলে তুমি বলতে যে 4p3, কতগুলো বিন্যাস আমি করতে পারবো। কিন্তু এখন যেহেতু তোমাকে ম্যাথ আর ফিজিক্স এর তোমাকে রাখতেই বলছি, আর কেমিস্ট্রি আর আইসিটি যে কোনো একটা নিতে বলছি, তাহলে তুমি যেটা করতে পারো, তোমাকে ম্যাথটা আর ফিজিক্সটা তো এখানে রাখতেই হবে। তো তোমার ম্যাথ আর ফিজিক্স তোমার কয়টা সাবজেক্ট? 2টা সাবজেক্ট। তোমার জায়গা কয়টা? 2টা। তাহলে এখন কাজটা যেটা হয়েছে, তোমার স্টেপে ভাগ হয়েছে। তোমাকে আগে ওই বিশেষ বস্তুগুলো আগে বিন্যাস করতে হবে, তারপর ওই বিশেষ বস্তুগুলো বাদে যেগুলো থাকবে তাদেরকে বিন্যাস করতে হবে। 2টা স্টেপে কাজটা করতে হবে। তাহলে প্রথম স্টেপটা কি, যেহেতু 2টা স্থানে তুমি ম্যাথ আর ফিজিক্স নিবা, তাহলে 2টা সাবজেক্ট, তোমার স্থান হচ্ছে 2টা, তাহলে 2p2। এই এতগুলো উপায় তুমি বিন্যাস করতে পারো। 2p2 মানে কি হবে বলো তো? আহ 2 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়াল বোঝা যাচ্ছে। প্রথমে ফিজিক্স একটা ম্যাথ, অথবা ম্যাথ ফিজিক্স এভাবে সাজানো যেতে পারে। আচ্ছা, কিন্তু এই একটা প্লেসে এখন তোমার কাছে সাবজেক্ট কয়টা আছে? ম্যাথ। এই একটা প্লেসে তোমার কাছে এখন সাবজেক্ট কয়টা আছে? এই যে কেমিস্ট্রি অথবা আইসিটি, 2টা সাবজেক্ট আছে। তাহলে এখন এই 2টা সাবজেক্ট কয়টা স্থানে বসবে? একটা স্থানে, 2p1। তাহলে এইটাই হবে আমার টোটাল অ্যান্সার। তাহলে মানে খালি খেয়াল রাখবা যে যাদেরকে তোমাকে একদম রাখতে বলছে তাদেরকে তুমি আগে বিন্যাস করবে, তারপর বাকিগুলা বিন্যাস করবে। ঠিক আছে? এরকম। তো আমরা কয়েকটা ম্যাথ করলে জিনিসটা বোঝা যাবে। যেমন এই ম্যাথটা দেখো, প্রথমে যেটা আছে, 10টি বস্তুর একবারে 5টি নিয়ে, মানে 10টা বস্তু আছে, তাদের একবারে 5টি নিয়ে কতগুলো বিন্যাসের মধ্যে 2টি বস্তু সর্বদা অন্তর্ভুক্ত থাকবে। তোমার কাছে 10টা বস্তু আছে, তার থেকে তুমি 5টা নিয়ে বিন্যাস করবা, তার মধ্যে 2টা বস্তুকে তোমাকে রাখতেই হবে সর্বদা। ওই 2টাকে বাদ দেওয়া যাবে না। এখন দেখো, 10টা থেকে তুমি যখন 5টা নিবা, অটোমেটিকলি 5টা বাদ দিতে হবে। কিন্তু আমার কাছে 2টা বিশেষ বস্তু আছে যাদেরকে রাখতেই হবে বিন্যাস। তো এইটা আমাদের সলভ করতে হবে। তাহলে সেম ভাবে তুমি এটাকে চিন্তা করতে পারো, যে তোমার কাছে এখানে কয়টা প্লেস আছে? 5টা প্লেস আছে। তোমার কাছে অপশন কয়টা ছিল? 10টা। তো যদি তোমার শুধু এটা না বলতো, তাহলে তুমি বলতা যে এটা 10p 5 উপায়ে বিন্যাসটা হবে। 10টা থেকে 5টা, মানে এটা n এর ভ্যালু আর এটা r এর ভ্যালু, np আর। তো এখন যেহেতু তোমাকে বলছে 2টা বস্তু তোমাকে রাখতেই হবে, তাই না? 2টা বস্তু তোমাকে রাখতেই হবে। তাহলে কি করবা তুমি? প্রথমে এই 2টার কাজটা সেরে ফেলবা। যে 2টা বস্তু যদি রাখতে পারি, তাহলে কয়টা স্থানে 2টা বস্তু রাখা যাবে? তোমার কাছে হাতে বস্তু আছে কয়টা? 2টা। কয়টা স্থান আছে তোমার কাছে? 5টা। তাহলে 2টা বস্তুকে 5টা স্থানে কয় ভাবে রাখা যায়? 5p2 উপায়। 5p2 উপায়ে রাখা যায়। এখন 2টা বস্তু তুমি একটা এখানে আরেকটা এখানে বসাই দিলে, এখন তোমার কাছে স্থান আছে কয়টা অ্যাভেলেবেল? 3টা। আর বস্তু আছে কয়টা? 2টা তুমি তো নিয়ে ফেলছো, এখন বস্তু আছে কয়টা? 8টা। তাহলে 8টাকে 3 জায়গায় বসাইতে হবে, কত উপায়? 8p3 উপায়। তাহলে এটাই তোমার আছে। বুঝতে পারছো কি? আয়সা, বুঝতে পারছো? অর্ণব, বুঝতে পারছো? আচ্ছা, আমি আরেকবার বলি কি করতে হবে। 5টা জায়গা ছিল তোমার কাছে, 10টা বস্তুকে বিন্যাস করতে হবে। 5টা জায়গায়, তার মধ্যে 2টা বস্তু রাখতেই হবে। তো প্রথমে কি করতে হবে? সবসময় প্রথমে যেগুলো বিশেষ বস্তু সর্বদা রাখবে তাদের কাজটা আগে সেরে ফেলতে হবে। 2টা স্টেপে কাজ তো এটা। তো 2টা বস্তু আছে তোমার কাছে যাদেরকে রাখতেই হবে। তো ওই 2জনকে নিলাম, নিয়ে ওই 2জনকে দেখতেছি আমি 5টা জায়গায় বসাতে পারবো। তো 2জনকে 5টা জায়গায় কয়ভাবে বসাতে পারবো? 5p2 উপায়। এটা একটা গেল। এখন বাকি আমাদের কাছে কয়জন আছে? 10জন থেকে 2জন নিয়ে কাজ করছে, এখন আছে আর 8জন। আর প্লেস আগে ছিল 5টা, এখন 2জনকে বসাই ফেলছি, এখন প্লেস আছে কয়টা? 3। তাহলে 8জনকে আর 3টা জায়গায়, মানে এই 3টা জায়গায় কয়ভাবে রাখতে পারি? 8p3 উপায়। তাহলে এই এই কাজটা গেল। তাহলে প্রথমে ওই 2জন বিশেষ ছিল, ওদেরটা সেরে ফেললাম, তারপর ওই বাকি যারা ছিল তাদেরটা সেরে ফেললাম।
এভাবে তোমাকে এই অঙ্কটা করতে হবে। তাহলে পরের যে অঙ্কটা, এই যে এটা ট্রাই করো, তোমরা ট্রাই করে নিবে পারো কিনা। বলছে যে 15 জন খেলোয়াড় থেকে 11টি ভিন্ন ভিন্ন পজিশনে কতভাবে বিন্যাস করা যাবে যেন 3 জন বিশেষ খেলোয়াড় সর্বদা অন্তর্ভুক্ত থাকে। সেম টাইপের ম্যাথ, চেষ্টা করো পারো কিনা। হুম, ঠিক আছে। রাইসা হচ্ছে তোমার টেন টেন পি টু পেন না, বললাম না আগে 2 জন বিশেষ না, ওদেরকে নিতেই হবে আমাকে আগে। মানে 10 জনকে তুমি যখন 10p2 বলতেছো, তুমি কি বলতেছো যে 10 জনকে কি 10p2 বলার মানে কি? 10p2 বলার মানে তোমার কাছে প্লেস আছে 10টা আর তুমি বসাবা 2 জনকে। তোমার কাছে তো বলছে যে 10টি বস্তু একবারে 5টি নিতে হবে। তার মানে প্লেস আছে কয়টা? 5টা, তাই না? 10p2 তো না যাবে না, খেয়াল করো। আচ্ছা হ্যাঁ, এটা তাহলে আমি আমি করে দিই। হ্যাঁ, বলো। 83 কেন নিলাম? 83 কেন নিলাম? মানে হয়েছে কি, এবার চিন্তা করো, তোমার কাছে 5টা সিট আছে, 10 জনকে বসাইতে হবে, তার মধ্যে 2 জনকে রাখতেই হবে তোমাকে, মানে ওই 2 জন বসবেই প্রতিটা দিন। তো তো আমরা কি করলাম, আগে প্রথমে 2 জন ওই 5টা সিটে কয়ভাবে বসতে পারে ওটা ঠিক করে নিলাম, কারণ ওই 2 জন তো রাখতেই হবে আমার 10 জন থেকে। তো ওই 2 জনকে নিলাম, এদেরকে এই দেখলাম যে 5টা সিটে এদেরকে কয়ভাবে বসানো যেতে, 5p2 উপায়। ঠিক আছে, এই 5p2 কি বলতেছে, 2 জনকে 5টা সিটে কয়ভাবে বসানো যায় এটা বলতেছে তোমাকে। এখন 2 জনের কাজ শেষ, এখন 2 জনকে বসায় ফেলছো সিটে। তোমার কাছে সিট 5টা ছিল, 2 জনকে বসায় ফেলছো, এখন সিট আছে তোমার কাছে 3টা। তোমার কাছে তোমার বন্ধু এখন আছে 8 জন, যাদেরকে তোমাকে এখন বসাইতে হবে। এখন 3টা সিটে 8 জনকে কতভাবে বসাইতে পারবা? 83 উপায়। তো এই জন্য 83 নিছি। বুঝাতে পারছি কি? তাহলে দেখো পরেরটাও একই জিনিস, যে 15 জন খেলোয়াড় আছে, 11টা পজিশন আছে আমাদের কাছে, তার মানে 15 জনকেই তো নিবো না, 11 জনকে নিতে হবে, 15 জন থেকে 11 জন নিতে হবে। তার মধ্যে 3 জনকে রাখতেই হবে। তাহলে 3 জনের কাজটা আগে সেরে ফেলো, যে 3 জন 11টা পজিশনে বসবে, কত ভাবে বুঝতে পারো? 11p3, এতগুলো ভাবে আমরা এই বিন্যাসটা করতে পারি। অর্থাৎ 3 জনকে 11টা পজিশনে 11p3 উপায়ে বিন্যাস করা যায় এটা। 3 জনের কাজ শেষ, এখন তোমার কাছে 15 জন খেলোয়াড় ছিল, 3 জনকে তুমি বসায় ফেলছো, মানে 3 জনের কাজ শেষ করে বলছো, এখন তোমার কাছে আসছে কতজন? বলো। 12 জন। এখন 12 জনকে আর কয়টা পজিশন, তুমি কিন্তু তিনটা ইউজ করে কয়টা ইউজ করে ফেলছো? 3টা ইউজ করে ফেলছো। এখন তোমার কাছে পজিশন আছে 8টা। তাহলে 12 জনকে 8টা পজিশনে কত ভাবে বসানো যায়, মানে করা যায় 12p8 উপায়। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা করো। সেম টাইপের ম্যাথ, ট্রাই করো।
আচ্ছা বলো তো কত উত্তর আসছে? প্রথমে যাদেরকে রাখতে হবে ওদের কাজটা সেরে ফেলবা, তারপরে বাকিদের কাজটা করবে, শেষ। 32 ইন্টু কত? 24 P3 হতে পারে, আমাকে, আমি জানি না। আর এটা আসছে না তোমার? আচ্ছা, আচ্ছা, তোমার কি কি আসছে? আসছে না, না? আচ্ছা, ঠিক আছে, আমরা সলভ করি এটা। ইংরেজি বর্ণমালায় 26টি বর্ণ থেকে পুনরাবৃত্তি না করে কত প্রকারে 5টি বিভিন্ন বর্ণ দ্বারা, তাহলে তোমাকে ইংরেজি বর্ণমালায় কয়টা অক্ষর আছে? 26টা অক্ষর আছে। 26টা অক্ষর থেকে তোমাকে কয়টা অক্ষর দিয়ে শব্দ বানাতে বলছি? 5টা। তার মানে তোমার এখানে প্লেস কয়টা আছে? 5টা। অপশন কয়টা আছে? 26টা। এখন ওটা তো বলেন, তার মধ্যে বলছে যে এ আর জেড অবশ্যই থাকবে। তো এ আর জেড অবশ্যই থাকবে মানে কি, এদেরকে আগে বসাই ফেলতে হবে এই 5টা জায়গায়। তো এখন এ আর জেড কয়টা বর্ণ? 2টা বর্ণ। কয়টা জায়গা? 5টা। তাহলে 2টা বর্ণকে 5টা জায়গায় কয়ভাবে বসানো যেতে পারে? 5 × 2। ওদের কাজটা সেরে ফেললাম। তাহলে এখন 26টা বর্ণের মধ্যে 2টা তুমি ইউজ করে ফেলছো, মানে 24টা বর্ণ আছে। এই 24টা বর্ণ এখন কয়টা জায়গায় বসবে? 2টা তো তুমি ব্যবহার করে ফেলছো, একটা ধরুন এখানে এ বসাইছো আর এখানে তুমি জেড বসাইছো। তোমার কাছে এখনো জায়গা আছে কয়টা? 3টা। বসাইতে হবে কয়জনকে? 24 জনকে। কত উপায়ে বসানো যেতে পারে? 24 P3 উপায়। এখন এই 2টা কাজ কি একসাথে হচ্ছে না? আমাদের গুণ করতে হবে এক একটা মতো, তাহলে এটা আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? তাহলে এটা তো হইলো। তাহলে আমরা আরেকটা করি। ভাবেই সাজানো যাবে যাতে মানে এভাবে বলবো না, এভাবে বললে হবে না। কিভাবে লেখা যায়? ঠিক আছে, মানে যদিও হয়নি, আমি বলে দিই পুরো জিনিসটা। পঞ্চগড় শব্দ আছে। এই পঞ্চগড় শব্দটা থেকে 5টে বর্ণ নিয়ে কত ভাবে আমরা সাজাইতে পারবো,
বা 5টা বর্ণ নিয়ে কতগুলো শব্দ তৈরি করা যাবে যাতে সেখানে পি আর জি তোমার অবশ্যই থাকে। পি আর জি তোমাকে রাখতেই হবে। 5টা বর্ণ নিয়ে তোমাকে শব্দ বানাতে হবে। আচ্ছা তুমি বলো এটা কি হবে আনসার? ট্রাই করো তো, পারো কিনা। পি টু ইন্টু কোনটা শব্দটাতে বর্ণবার আছে? 1 2 3 4 5 6 7 8 10। তাহলে কি বললা যে অলরেডি তো তুমি এই পি আর হলো জি বসাতে হবে, তাই না? তোমার কাছে আর 3টা জায়গা আছে। 10 P 3 হইছে। আরেকটু এখানে এডিট করতে হবে। চিন্তা করো কোথায় ভুল গেছে। এ এখানে 2বার আসে না? এ আসলে কয়বার? 3বার আছে। আসে কিনা? তাহলে রিপিট হলে কি করতে হয়? দেখো, এ এম সি এইচ এ এ আর এইচ এগুলা না, এই বাকি এই 10টাই তো আছে। এই 10টার মধ্যে তুমি এখানে 3টা জায়গা বিন্যাস করবে, 10 2 3। তো তার মধ্যে এই 10টার মধ্যে এ তো রিপিট আছে। তো রিপিট থাকলে কি করতে হয় মনে নাই? আর এইচও তো রিপিট আছে। কি করতে হয়? নিচে ওইটা দিয়ে ভাগ করতে। আচ্ছা, এইট এখানে, হ্যাঁ ও ঠিক বলছে, এখানে 8 হবে। কারণ তুমি 10টার মধ্যে অলরেডি 2টা ইউজ করে ফেলছো না, তাহলে 8 হবে। হ্যাঁ, 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। সুন্দর করে যদি দেখি 5p2 ইন্টু 8p3 ইন বাই 3 ফ্যাক্টোরিয়াল 3টা কেন? এ আছে 3টা, ভুল না হলে। আর এইচ আছে 2টা, এই জন্য। বুঝতে পারছো? জি এর বদলে যদি এ করতাম, মানে হচ্ছে তাহলে ওই একই, যে পি আর এ বলছে তাই না? পি আর এ যদি বলতো তাহলে হচ্ছে এ তো আমাদের কাছে কয়টা আছে? 3টা এ আছে। আচ্ছা, একটা এ রাখবা, পি আর এ রাখলা, আর বাকি এখানে তখন একটা এ মাইনাস হবে, আর এখানে যেমনি বিন্যাস করতাম ওভাবে করবো। মানে তখন কি হতো, তখন এখানে 5p2 হতো। আর এখানে তখন যেটা হতো যে এখানে 8p3, আর এখানে ওই এ থাকতো, এই পাশে 2টা থাকতো, তখন 2 ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে এখানে আসতো 3 ফ্যাক্টোরিয়াল। এটাই আসতো। আর 3 তো হবে না, 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, কারণ তখন এ একটা থাকতো এই পরের বাকি শব্দগুলো। বুঝতে পারছো কি? মানে একটা এ তুমি নিয়ে নিছো এখানে, বাকি তো 2টা এ এই পাশে আছে, বাকি বর্ণগুলোতে আছে, তো ওখানে ওভাবে বিন্যাসটা হতো এরকম। আচ্ছা, ঠিক আছে। তাহলে রাইসা তুমি এই যে লাস্ট এটা করার চেষ্টা করো। এটা করবে। প্রশ্ন সেম, খালি আমি এখানে তুমি যেটা করবা যে আর আর হচ্ছে তোমার আর আর টি কে মানে অবশ্যই রাখতে হবে তোমার। আর বর্ণ নিবা হচ্ছে এবার 4। 4টা বর্ণ নিয়ে তুমি ক্যালকুলেটর শব্দ থেকে 4টা বর্ণ নিয়ে তুমি শব্দ বানাবা, যার মধ্যে তোমাকে আর আর টি কে রাখতেই হবে। এখন কতগুলো বিন্যাস হতে পারে?
এ চারটা স্থান আছে, তোমার কি বললো 4p2। আচ্ছা 4p2 ইন্টু তারপর, হ্যাঁ বলো। আচ্ছা, তিন তিন। সি আছে দুইটা, এ আছে, এল আছে দুইটা, তারপরে আর কি এ আছে দুইটা। এটা ঠিক আছে, এই পার্টটা দেখো, এটা একটু ভুলে গেছে আমার। আর আর টিকে রাখতে বলছি না, তাহলে তোমার, আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে, অ্যান্সার ঠিক আছে। অনুপ তোমারও কি একই আসছে? ঠিক আছে তাহলে, ওকে, তাহলে জিনিসটা বোঝা গেছে। এরপরে আগাই আমি তাহলে। এটা হচ্ছে কতগুলো বস্তু, বর্ণ বা সংখ্যা নির্দিষ্ট স্থান দখল করবে সংক্রান্ত সংক্রান্ত। এবার আমাদের বিন্যাসে কিছু বর্ণ থাকবে বা কিছু সংখ্যা থাকবে, যাই থাকবে, যে বস্তু থাকবে বস্তু, বর্ণ থাকলে বর্ণ, সংখ্যা থাকলে সংখ্যা, সেগুলো নির্দিষ্ট স্থান দখল করে, মানে তোমার বিন্যাসে নির্দিষ্ট কতগুলো স্থানে ওরা থাকবে। তো এরকম টাইপের যদি আমাদের করতে হয়, তাহলে কিভাবে করবো? তো এখন এগুলো কোনো পার্টিকুলার কোনো ইয়া নাই, যে নিয়ম নাই যে এইভাবে করতে হবে, এটা অঙ্কটা দেখে বুঝতে হবে। আর এ সোজা, মানে সোজাই আছে, যেমন কয়েকটা অঙ্ক করলে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, তাইলে আমরা আহ এই যে অঙ্কটা আছে ওটাই করি। ম্যাচুরিটি শব্দটি সবগুলোই বর্ণ ব্যবহার করে কত উপায়ে সাজানো যায়, এই উপায়গুলোর মধ্যে কয়টিতে প্রথমে এম থাকবে? তাহলে ও বলে দিছে না যে এমটা কোথায় বসবে, বলে দিছে যে প্রথমে এম বসবে, মানে নির্দিষ্ট স্থানটা বলে দিছে এম এর, যে এ প্রথমেই রাখতে হবে। তাহলে একে যদি প্রথমে রাখে আমি বিন্যাস করতে করতে চাই, তাহলে কি কি হবে? তো এখানে আসলে মূলত দুইটা প্রশ্ন। যে প্রথম প্রশ্নটা হচ্ছে ম্যাচুরিটি শব্দটা দিছে, বলে দিছে তোমাকে কত উপায় সাজাতে পারো। তো এটা তো আমরা খুবই ইজি, এটা তো করতেই পারবো। ম্যাচুরিটি শব্দটির বর্ণ কয়টা আছে? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আটটা, তাহলে এইট। এইট ফ্যাক্টোরিয়াল হবে, এইট ফ্যাক্টোরিয়াল। আর রিপিট যদি থাকে হ্যাট, টি দুইটা আছে, ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল, আর কিছু এম এ, আর তো রিপিট নাই, তাহলে এটাই আমাদের অ্যান্সার প্রথমটা, মানে এতটুকু। পরে পরে বলছে এই উপায়গুলোর মধ্যে কয়টিতে প্রথমে এম থাকবে। তাহলে এটা কিভাবে করবা? তো এইভাবে করো, যে এটা তোমার অ্যাপ্রোচটা হবে এরকম, যে তোমার এখানে বর্ণ কয়টা, আটটা না? তার মানে তোমার এখানে আটটা প্লেস আছে, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আটটা। তার মধ্যে এম কে প্রথমে রাখতেই হবে। তো এখন এটাও অনেকটা কি না, স্টেপ ওয়াইজ কাজ হয়ে যায় অনেকটা। যে আহ প্রথমে তুমি দেখবা যে প্রথমে বর্ণটা রেখে কি হচ্ছে জিনিসটা। আচ্ছা দেখো, মানে এটা অনেকটা স্টেপ ওয়াইজই হয়, মানে তোমার পুরা যে কাজটা আছে ওটা দুইটা স্টেপ বা তিনটা স্টেপে হবে আর কি। যেমন প্রথমে এম যদি তুমি বসায় ফেলো, মানে প্রত্যেকটা বিন্যাসে তোমার এম থাকবে, তাহলে এটা তো তোমার ফিক্সড। তা এখন বাকি জায়গা আছে কয়টা, সাতটা। এই সাতটা জায়গায় বাকি বর্ণগুলো বসবে। তো এম যদি তুমি ইউজ করে ফেলছো, তা বাকি বর্ণ আছে কয়টা, সাতটা। আর প্লেস আছে কয়টা, সাতটা। তাহলে ওই সাতটা বর্ণকে কয়ভাবে সাজানো যেতে পারে? সেভেন ফ্যাক্টোরিয়াল। ওটার মধ্যে রিপিট আছে আবার, ওই যে টি দুইটা আছে, টু ফ্যাক্টোরিয়াল হবে। এখন এই এমটা যেহেতু তোমার প্রথমে প্রতিবার প্রথমে বসতেছে, তাহলে এটার জন্য কি বিন্যাস আমাকে বের করতে হবে? তুমি যদি করতে চাও তাহলে করতে পারো। তোমার কাছে বস্তু আছে কয়টা, একটা। আর তোমার কাছে স্থান আছে কয়টা, একটা। তাহলে ওয়ান পি ওয়ান, ওয়ান পি ওয়ান মানে কি, ওয়ান ফ্যাক্টোরিয়াল ভ্যালু ওয়ান। এই আর কি। তাহলে তোমার অ্যান্সার কি আসতেছে, সেভেন ফ্যাক্টোরিয়াল বাই টু ফ্যাক্টোরিয়াল, এটা তোমার অ্যান্সার। ঠিক আছে, যে এম তো তুমি বসাই ফেলছো, প্রতিটা বর্ণের এম তো ফিক্সড। অন্যটা ওইটা মনে করো যে যেহেতু এটা ফিক্স, এখন বাকি সাতটা বর্ণ কতভাবে বিন্যাস হইতে পারে ওটা দেখবো। তাহলে বাকি সাতটা বর্ণ সেভেন ফ্যাক্টোরিয়াল হবে, যেহেতু টি দুইটা আছে, টু ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এটাই আমাদের অ্যান্সার, তাই না? এই আর কি। আচ্ছা, তাহলে পরে আর কয়েকটা অঙ্ক করি, তাহলে এই জিনিসগুলো বুঝতে পারবো। যেমন এটা বলছে পরেরটাতে, যে মিলেনাম মিলেনিয়াম শব্দটির বর্ণগুলো কত প্রকারে সাজানো যায়, এর মধ্যে কতগুলোতে প্রথমে ও শেষে এম থাকে, আর প্রথমে এবং শেষে এম থাকবে। মিলেনিয়াম শব্দটাতে কত প্রকার সাজানো যায়, এটা তো পারবা। আহ তো এমন বিন্যাসগুলো নিতে হবে যেখানে তোমার প্রথমে এবং শেষে এম থাকবে। তাহলে প্রথমে আছে, টোটাল বর্ণ আছে কয়টা এখানে, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, দশ। প্রথম এবং শেষটা কাকে রাখতে হবে? আমাকে এখানে মাঝে গুলা বসতে হবে। তো প্রথমে এবং শেষে রাখতে হবে
এম, তো এম আছে কয়টা? দুইটা। তো এটাও তুমি স্টেপ ওয়াইজ করতে পারো। প্রথমে এই দুইটা এম কে এই দুইটা স্থানে রাখে দাও। তো এই দুইটা এম কে এই দুইটা স্থানে কয়ভাবে সাজানো যেতে পারে? টু পি, তোমার কাছে প্লেস কয়টা আছে, মানে জায়গা কয়টা আছে? দুইটা। পণ্য কয়টা আছে? দুইটা, তাহলে টু পি টু। এখন এম আবার রিপিট আছে, তাহলে টু ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এটা প্রথমে করে ফেললে, এখন বাকি এই এখানে তোমার এই দুইটা জায়গা তো ইউজ করে ফেলছো, তোমার বর্ণ কয়টা ছিল? 10টা। তাহলে দুইটা যদি ইউজ করে ফেলছো, তাহলে এখানে কয়টা কয়টা বর্ণ আছে? 8টা বর্ণ আছে। তাহলে এই 8টা বর্ণকে কয়ভাবে সাজানো যেতে পারে? 8 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজানো যেতে পারে। তার মধ্যে রিপিট আছে, এন আছে দুইটা, এল আছে দুইটা। তো এটা টু ফ্যাক্টোরিয়াল। টু ফ্যাক্টোরিয়াল আর কি রিপিট আছে? আই বোধহয় রিপিট আসছে দুইবার, যে এই যে টু ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগতেছে, তাহলে এটা আমাদের আনসার। বুঝাইতে পারছি কি? স্টেপে ভাগ হয়েছে দুইটা কাজ। আর তুমি এটাকে এভাবে চিন্তা করতে পারতো যে এই দুইটা তো ফিক্সড, এদের তো বিন্যাস হবে না। এটা তো ফিক্সড আছে, তাহলে বিন্যাস হবে বাকি 8টা বর্ণ। দুইটা বর্ণ বাদ গিয়েছে 10টা বর্ণের মধ্যে, তাহলে বাকি 8টা বর্ণের বিন্যাস হবে। তাহলে ওদেরকে এইট ফ্যাক্টোরিয়াল উপায়ে এইখানে বিন্যাস করতে পারি, এইট ফ্যাক্টোরিয়াল উপায়। তার মধ্যে রিপিট গুলো যেহেতু আছে, তো ওই রিপিট গুলো নিতে হবে আমাকে। তিনটা বর্ণ রিপিট আছে, তো এই জন্য একটু তিনটা টু ফ্যাক্টোরিয়াল আছে। আর তুমি যদি দেখো এইটার ভ্যালু কিন্তু আসবে 1, কারণ টু পি টু মানে টু ফ্যাক্টোরিয়াল। আর টু ফ্যাক্টোরিয়াল কে টু ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিলে এটা আসছে সমান। কারণ ওই যে ফিক্সড আছে, ফিক্স থাকলে তো ও বিন্যাসে কোনো তোমার ভূমিকা করবে না। এখন দুইটা বর্ণ যদি আলাদা হইতো তাহলে কিন্তু একটা পার্থক্য তৈরি হতো। যেমন পরের অঙ্কটাতে কিন্তু দুইটা বর্ণ আলাদা আছে, কতগুলো প্রথমে এবং শেষে টি থাকবে। তো এটা করি, লাস্টে পরেরটা করি এটা। তাহলে দেখো, ইমিডিয়েট শব্দটিকে পরেরটাতে করতেছি। ইমিডিয়েট শব্দটি সব সব কয়টি বর্ণকে কত প্রকার সাজানো যায় তা নির্ণয় করো। কতগুলি প্রথমে টি এবং শেষে এ থাকে। তো প্রথমটা তো পারবো, যে কতগুলো করা আছে। কয়টা বর্ণ আছে? 1 2 3 4 5 6 7 8, 9টা বর্ণ আছে। তো 9টা বর্ণের মধ্যে এদেরকে কয় প্রকার সাজানো যেতে পারে? 9 ফ্যাক্টোরিয়াল। রিপিট কি আছে? হ্যাঁ, দুইটা এম রিপিট আছে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল হবে। আর আই দুইটা রিপিট আছে, তাহলে এখানে আবার একটা 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিতে হবে। আর আই কি রিপিট? হ্যাঁ, আই তো রিপিট আছে। এই তো মোটামুটি এইগুলো দেখতে পাচ্ছি। তাহলে এটা তো পারছি। পরেরটা দেখো, শেষে এবং প্রথমে শেষে এ থাকে, এ রিপিট আছে। আহ কই রে? ই, আচ্ছা ই রিপিট। হ্যাঁ, আচ্ছা। পরেরটা দেখি, তাহলে টি আর এ শেষে, শুরুতে টি এবং শেষে এ থাকবে। তাহলে শুরুতে আমি টি বসাই দিলাম এবং শেষে আমি এ বসাই দিলাম। তাহলে টি আর এ তো ফিক্সড হয়ে গেল। এটা তো ফিক্সড। টি আর এ কে তো আমি অন্য কোনো কথা জায়গায় নিতে পারতেছি। তাহলে এখন আমার কনসার্ন হচ্ছে বাকি যে বর্ণগুলো, ওগুলো নিয়ে। তো টোটাল বর্ণ ছিল 9টা, তার মধ্যে টি আর এ তুমি ফিক্স করে ফেলছো, এখন বর্ণ আছে 7টা। তাহলে এই 7টাকে নিজেদের মধ্যে এখন বিন্যাস করতে হবে। তুমি চিন্তা করো, তুমি যখন টি আর এ কে ফিক্স করে দিলা, এখন তোমার খালি বিন্যাস আসলে ওই 7টার ভিতরেই হবে, তাই না? আর তুমি যদি এইটা এদের বিন্যাসটা নিতে পারো, মানে টি আর এ কে তো তুমি সরাইতে পারতেছ না, এটা তো ফিক্সড হয়ে গেছে। এখন 7টা কয়ভাবে বিন্যাস দিতে পারে? 7 ফ্যাক্টোরিয়াল। তার মধ্যে রিপিট ছিল, দেখো রিপিট, এই যে তিনটা রিপিট বললাম, তাহলে তিনটা রিপিট ভাগ দিতে হবে। এই, আর তুমি যদি টি আর এরটা চিন্তা করো, তাহলে তোমাকে ওটা ইয়া করতে হবে। টি আর এ যদি তুমি ওটা করো, টি আর এ তো ফিক্সড হয়ে গেল না? তো টি আর এ ফিক্সড হলে ওটা আমার বিন্যাসে নাই, ওটা আমি মানে নিব না, এরকম। বুঝতে পারছো কি? ঠিক আছে, এখন এখানে হচ্ছে দেখো, এখানে আমি আরেকটা কাজ করবো, একটা ভুল করবো। সেটা কি, আমি বলতেছি কি, আমার এখানে প্লেস কয়টা ছিল? দুইটা। আর আমি যদি এখানে বর্ণ কয়টা আছে? দুইটা। তাহলে আমি যদি এখানে টু পি টু লিখতাম, তাহলে কিন্তু ভুল হতো। এই টু পি টু লেখাতে আমি কি বোঝাচ্ছি, যে এই দুইটা প্লেসে আমি এ আর টি কে বিন্যাস করবো। তাহলে টু পি টু ভ্যালু কিন্তু টু। তার মানে এটা যেটা বোঝাচ্ছে, তুমি টি শুরুতে এ রাখলা আর পরেরটাতে টি রাখলা। টু পি টু দ্বারা এটাই বোঝাচ্ছে, তুমি শুরুতে টি অথবা শুরুতে টি পরে এ রাখো, অথবা শুরুতে এ পরে টি রাখো।
কিন্তু ওটা তো তোমাকে বলেনি, তোমাকে তো বলেই দিছে, ফিক্স করে দিছে টি আর এ চাই, যে প্রথমে টি বসাইতে হবে তারপরে এ বসাইতে হবে, ফলে তুমি এটা নিতে পারো। তোমার আসলে অ্যান্সার শুধু এইটুকু। বুঝাইতে পারছি? তার আগের অঙ্কটাতে এখানে আমি 2p2 নিছি কেন? কারণ এখানে তুমি এম এর জায়গায় বদলাই দাও, সমস্যা নাই তো। এম দুটা নিজেদের মধ্যে সাফাল করলে তো সমস্যা নেই, তো শুরুতেও এম থাকতেছে শেষেও এম থাকতেছে, এই জন্য 2p2। তো আলটিমেটলি ওটা আবার 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগও হয়ে গেছে, কারণ দুইটা এম যে একই, তো আলটিমেটলি ওটার বিন্যাসও 1। কারণ ফিক্স থাকতেছে, ফিক্স থাকলে বিন্যাস তোমার একই হবে। এক, মানে ওটাতে তুমি বিন্যাস করবা কয় ভাবে, একভাবেই তো হবে, মানে একটা বিন্যাসই তো হবে, যেহেতু ওটা ফিক্সড আছে ওটা, তাহলে ওটা দিয়ে তো তুমি বিন্যাস করতে পারবা। আচ্ছা, তাহলে তোমরা এটা করো। কত অ্যান্সার আছে? আচ্ছা, কয়টা 2 ফ্যাক্টোরিয়াল? দুইটা? এটা অ্যান্সার। আচ্ছা, অন্য তোমার কত অ্যান্সার আছে? শুধু 6 ফ্যাক্টোরিয়াল? আচ্ছা, তাহলে দেখি। আইডেন্টিটি শব্দটাতে শুরুতে আই পরে টি থাকবে, তার মানে আই এর জায়গায় এবং টি এর জায়গায় ফিক্স। 8টা বর্ণ আছে তাই না? তাহলে 8টা বর্ণের মধ্যে তোমার আছে, এখন আছে 6টা বর্ণ। তো 6টা বর্ণের মধ্যে আই আর টি তো ইউজ করে ফেলছি। তো এখন 6টার ভিতরে আমি কয়ভাবে বিন্যাস করতে পারি? 6 ফ্যাক্টোরিয়াল। এখন ওইখান থেকে একটা আই নাই, ওইখান থেকে একটা টি নাই, তো কোনোটা কি রিপিট আছে এই 6টার ভিতরে? এই বাকি 6টার ভিতরে ডি, ই, এন, হ্যাঁ মানে আমি একটু বেশি মিশাই ফেলছি, টি তো একটা নাই, তাই না? তাহলে এখানে তো আমার রিপিটটা ইউজ করলে ভুল হবে, কারণ এই 2 ফ্যাক্টোরিয়ালের ভিতরে একটা আই ছিল, দুইটা আই ছিল, আর এখানে দুইটা টি ছিল। তো একটা টি আর একটা আই তো ফিক্সড হয়ে গেছে এখানে আর এখানে। তো এই 6টার ভিতরে তো দুইটা আই দুইটা টি নাই, তাহলে এইটা দেওয়া তো ভুল হলো আমার। শুধু 6 ফ্যাক্টোরিয়াল, অ্যান্সার হবে শুধু 6 ফ্যাক্টোরিয়াল। এসব বুঝতে পারছো কি? করো এটা। শুধু পরেরটা করলে হবে। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, এটা এটা একটু কঠিন হয়ে যায়, এটা আমি করে দিচ্ছি। ক্যালকুলাস, হ্যাঁ হ্যাঁ, এটা আমি করে দিই, এরপরে তোমরা করবা পরে কি আছে। আচ্ছা, তাহলে এটা আমি করে দিই। এটা হচ্ছে কি বলতে, যে ক্যালকুলাস শব্দটা যেটা আছে, এই ক্যালকুলাস শব্দটাতে আহ আহ, প্রথমটা পারবা কত প্রকার সাজানো যায়, সেটা ইজি আছে। পরেরটা হচ্ছে ওই বিন্যাসগুলো কতগুলোতে, মানে প্রথম টোটাল বিন্যাস যতগুলো পাওয়া যায় তার মধ্যে কতগুলাতে প্রথম এবং শেষে একই অক্ষর থাকবে, কি থাকবে ওটা বলো। একই অক্ষর যদি প্রথমে এবং শেষে থাকে, তাহলে সেটা কিন্তু ইও থাকতে পারে, সেটা কিন্তু এও আর কি ইউ ডবল আছে, এলও থাকতে পারে, আর আমাদের সিও থাকতে পারে। অর্থাৎ ক্যালকুলাস শব্দটাতে তুমি দেখো সি আছে দুইটা, ইউ আছে দুইটা, আর এল আছে দুইটা, ঠিক আছে না? ক্যালকুলাস শব্দটা, আর বাকি এস তো একটাই আছে। তো এখন বলতেছে, পরেরটাতে বলছে যে কতগুলোতে প্রথম এবং শেষে একই অক্ষর থাকবে। এখন শেষে আর প্রথম এবং শেষে আমি সি কেও রাখতে পারি, প্রথমে এবং শেষে আমি ইউ কেও রাখতে পারি, প্রথমে এবং শেষে আমি এল কেও রাখতে পারি, তিনজনকেই তো রাখা যায়। এখন এই অঙ্কটা আমরা কিভাবে করবো? তো সি, সি, আচ্ছা আমরা যেটা করব, তো সি রাখলে কতগুলো বিন্যাস হয় সেটা,
ইউ রাখলে কতগুলো বিন্যাস হয় সেটা, এবং এল রাখলে কতগুলো বিন্যাস হয় এটা বের করবো। তো আমার টোটাল বিন্যাস চাইছে, তাই না? তো সি রাখলে কতগুলো বিন্যাস হয় এটা যখন বের করলাম, ইউ রাখলে কতগুলো বিন্যাস হয় এটা যখন বের করলাম, এল রাখলে যতগুলো বিন্যাস হয় এটা যখন বের করলাম, এরপর আমাদেরকে তিনটা বিন্যাসের সংখ্যা যোগ করে দিই। বলছি না টোটাল কতগুলো হতে পারে। তো আমরা যেহেতু আলাদা আলাদা ভাবে বিন্যাসগুলো বের করলাম, তাহলে মোট বিন্যাস হবে কতগুলো। তো আইডিয়াটা হচ্ছে এটা। তো আমরা ওইভাবে আগে, আচ্ছা, তাহলে কেস 01, কেস 01 মানে কেস 01-এ তুমি শুরুতে এবং শেষে সি কে রাখো। তাহলে শুরুতে সি এবং শেষে সি আছে। তো মাঝে আর কয়টা বর্ণ আছে? সি আর সি তো ফিক্সড হয়ে গেল, তাই না? ওদেরকে নিয়ে তো আর কাজ নেই। মাঝে এখন কয়টা বর্ণ আছে? টোটাল বর্ণ কয়টা আমাদের? 1 2 3 4 8টা। তো মাঝে আছে আর কয়টা? 6টা। তো এই 6টা বর্ণকে এখন সি আর সি তো ফিক্সড, ওদের নিয়ে তো আমাদের কাজ নাই, ওরা থাকুক গা। এখন ভিতরে এই 6টা নিয়ে বিন্যাস করতে হবে। তো এখন এই 6টা কত ভাবে বিন্যাস করা যায়? 6 ফ্যাক্টোরিয়াল। রিপিট কি আছে 6টার ভিতরে? হ্যাঁ আছে। দেখো, আই ইউ দুইবার রিপিট থাকবে এবং এল দুইবার রিপিট থাকবে। ঠিক আছে? তাহলে সি কে শুরুতে এবং শেষে রাখে আমাদের বিন্যাস সংখ্যা আসলো এতগুলো। ঠিক আছে তো? মানে শুরুতে যদি আমি সি রাখি, আর কেস 02 যদি করো, তুমি যদি খেয়াল করো একই অ্যান্সার আসবে। শুরুতে যদি তুমি ইউ রাখো এবং শেষে ইউ রাখো, একই অক্ষর রাখতেছি, তাহলে এই ভিতরে কয়টা বর্ণ আছে? 6টা। টোটাল তো 8টা বর্ণ। তাহলে এই 6টা বর্ণের মধ্যে যদি বিন্যাস করি তাহলে 6 ফ্যাক্টোরিয়াল। তো এবার দেখো, এই 6টা বর্ণের ভিতরে সি আছে 2টা, 2 ফ্যাক্টোরিয়াল, আর এল আছে 2টা, 2 ফ্যাক্টোরিয়াল, বাকিগুলো তো একটা করে আছে। তাহলে এখানেও সেম আছে। আর কেস 3 মানে যদি আমি শুরুতে এবং শেষে কি রাখি? এল কে রাখি। তো এল ফিক্স, তো ভিতরে আছে 6টা বর্ণ, 6টা বর্ণকে 6 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজানো যেতে পারে। এর মধ্যে এল যখন ফিক্স করে দিলাম, ভিতরে সি আছে 2বার, আর কি ইউ আছে 2বার। তো ওদের জন্য এটা নিতে হবে। তো তাহলে তোমার বিন্যাস শুরুতে সি এবং শেষে মানে কেস 3টা গেছে, তোমার এটা আসবে একটা অ্যান্সার। এটা একটা অ্যান্সার আসলো, একটা অ্যান্সার আসলো এটা। এখন তোমার যদি টোটাল অ্যান্সার বের করতে বলো, তাহলে এই 3টা কি করতে হবে? যোগ করতে হবে নাকি গুণ করতে হবে? আচ্ছা বলো তো, যোগ করবো নাকি গুণ করবো? মানে টোটাল বের করতে বলছো না, যোগ হবে নাকি গুণ হবে? যোগ করতে হবে কিন্তু। কারণ কেস 1 আর কেস 2 দুইটা আলাদা কেস। কেস 1 এর উপর কেস 2 ডিপেন্ড করতেছে। তো আমাদের ওই যে একদম শুরু ক্লাসে কি করতাম, গুণের ভীতিটা কি ছিল, যে একই কাজের দুইটা স্টেপ যদি হয় তখন আমরা গুণ করব, কিন্তু যদি আলাদা আলাদা কাজ হয় তাহলে তখন যোগ করতে হবে। তার মানে এখানে 3টা যদি যোগ করি তাহলে আসলে 3 × 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল এটা আমাদের আনসার। এখন এটা তো বুঝতে বোধ হয় 3 কেন আসলো। ধরে নাও এটা এ, এটা এ, এটা এ, 3টা এ যদি যোগ করো তাহলে কি হয়? 3a হয় না? তো ওরকম 3 এটা একই তো সব। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে তাহলে, এখন তোমরা কয়েকটা করে দিবা আমাকে। দাঁড়াও আমি বের করি। হুম, এটা করো, এটা করো। এইটা বাদ দাও, আরো কতটা বাদ, জাস্ট যেটা প্রশ্ন আছে ওইটাই। কত আছে অ্যান্সার?
তো অ্যান্সার আসলে একটু তাড়াতাড়ি বলো। নাইন ফ্যাক্টরিয়াল বাই ফোর ফ্যাক্টরিয়াল ইন্টু টু ফ্যাক্টরিয়াল বাই ইন্টু টু ফ্যাক্টরিয়াল, এটা আসছে। আচ্ছা, তাইছে তোমার কি একই আসছে? কত factorial? তোমার এটা আসছে, এটা আসছে। ওকে, তোমার কি আসছে? কি হবে? বর্ণ কয়টা আছে এখানে? 11টা থাকার কথা। 1 2 3 4 5 6 7 8 11। তার মধ্যে প্রথমে এবং শেষে এম বসাতে ফেলছে। হ্যাঁ, প্রথমটাতে আসছে কত বলো? এগুলা উত্তর দিচ্ছ তুমি, এই যে এ পরে এগুলা। উম, যোগ যোগ তো দেখো, এই যে 31 নম্বরটা কিভাবে সলভ করতে হবে। 31 নম্বরটাতে আমাদের কি ম্যাডামই ম্যাডাম, এই শব্দটাতে 11টা বর্ণ আছে। তার মধ্যে শুরুতে এবং শেষে তোমাকে এম রাখতে বলছে। শুরুতে আর শেষে আমি এম রাখি বলছি, তাহলে আমার এখানে এদের তো ফিক্স, এদের নিয়ে আমার কোনো টেনশন নেই। এটা বাদ। পাশে কে এখানে শুধু 9টা বর্ণ। এই 9টা বর্ণ। আচ্ছা, তাহলে ওটা হতে পারে। তাহলে 9টা বর্ণকে আমি কয় ভাবে সাজাতে পারি? 9 ফ্যাক্টরিয়াল, তার মধ্যে এই 9টার ভিতর রিপিট আছে কিনা, এই দুটো এম কিন্তু নাই, খেয়াল রাখিও। এই এম আর এই এম নাই, বাদ। তাহলে মূল শব্দ থেকে এই দুটো এম কে বাদ দিয়ে দাও। তাহলে বাকি এই 9টার মধ্যে সাজাইতে হবে। তাহলে 9 ফ্যাক্টরিয়াল, তার মধ্যে ওই যে কয়টা, দেখবা যে তোমার এ আছে 4টা, তাহলে 4 ফ্যাক্টরিয়াল। তারপর হচ্ছে এম আছে 2বার, তাহলে 2 ফ্যাক্টরিয়াল। আর কি আছে? আর ডি আছে 2টা, তাহলে 2 ফ্যাক্টরিয়াল। তাহলে এইটা হবে আমার অ্যান্সার। বুঝতে পারছো কিনা? হ্যাঁ। তাহলে এখন এগুলা এগুলা তো দিছি আমি করতে, তাহলে করো। অনুপ করে ফেলো এগুলা, নাকি করছো? এটা অ্যান্সার কি আসছে? এই- হ্যাঁ, আচ্ছা। 10 ফ্যাক্টরিয়াল বাই 4 ফ্যাক্টরিয়াল, 4 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল, আচ্ছা আসতেই পারে। তারপরটা পয়সা বের করো তো, তোমারও কি আসতেছে কিনা। জলদি জলদি, ফাস্ট। মাইনাস উপরের অ্যান্সার।
ওই যে একের আনসারটা 10 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল বাই এটাই আসছে। আর তোমার, আচ্ছা, এটা দিয়ে মানে বাকি সব সেম, এই হচ্ছে এই আনসারটা বিয়োগ নাকি, তাই তো নাকি? হ্যাঁ, ঠিক আছে। পরেরটা লাস্টেরটা। তবে লাস্টেরটা কি হবে জলদি বলো, বলে শেষ করি। হুম, 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 ঠিক আছে। কেন বিয়োগ করতেছি তা জানো তো? এগুলো আমরা পড়ছি, ওই যে বিয়োগ কেন করতে হয় এটা তো বলা হয়েছে এর আগে, তো এগুলো পারার কথা। আচ্ছা, এখন এই লাস্টে যে প্রশ্ন ই আর এফ, এই দুটো হচ্ছে এস ডাব্লিউ, এটা বাছাই করবো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা হবে 9 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, তাই না? মানে টোটাল বিন্যাস থেকে যদি এম কতগুলোতে আছে, ওইটা শুরুতে এবং শেষে এম কতগুলো আছে সেটা যদি জানি, তাহলে বিয়োগ করে দিলে অ্যান্সার চলে আসে। তো আশা করি পারবা। তো পরের টাইপে চলে যাই আমি। হ্যাঁ, এটা কি বলছে যে স্বরবর্ণগুলিকে কেবল জোড় স্থানে রেখে আর্টিকেল শব্দটি অক্ষরগুলিকে কত প্রকারে সাজানো যায় তা নির্ণয় করো। জোড় স্থান বলতে কি বোঝাচ্ছে? মানে আর্টিকেল শব্দটা যদি আমি লিখি আর্টিকেল, তাহলে এখানে এই শুরুটাকে আমি এক, তারপর দুই, তারপর তিন, তারপর চার, তারপর পাঁচ, তারপর ছয়, তারপর সাত লিখতে পারি। সাতটা বর্ণ, তাহলে শুরু থেকে 1 2 3 4 5 6 7 করে আমি যদি নাম্বারিং করি, তাহলে যে নাম্বার গুলো জোড় সেগুলো আমার জোড় স্থান, আর যেগুলো বিজোড় সেগুলো আমার বিজোড় স্থান। তো শুধু জোড় স্থানগুলো আমি কি করবো, স্বরবর্ণ গুলোকে তোমাকে জোড় স্থানেই রাখতে হবে। ওই স্থানগুলোতে রেখে তোমাকে কতগুলো বিন্যাস হতে পারে সেটা করতে হবে। তাহলে এটা কিভাবে করা যেতে পারে? এটা অনেকটা ওই যে দুইটা স্টেপে এটা করতে হবে। মানে প্রথমে কি বলে, স্বরবর্ণ গুলোকে কয় স্টেপ আছে, তাহলে এটা আমরা 2 স্টেপে করবো। হ্যাঁ, 2 স্টেপে করবো। এটা কিভাবে করতে পারি, এটা অ্যান্সারটা তোমার এখানে তাহলে স্থান আছে কয়টা, তাহলে সাতটা। 1 2 3 4 5 6 7, তার মধ্যে এটা 1, এটা 2, এটা 3 4 5 6 7, 7 অক্ষরের বর্ণ যেহেতু, তাহলে তোমাকে স্বরবর্ণগুলোকে জোড় স্থানে বসাইতে হবে। কিন্তু জোড় স্থানে কে কে আছে, 2 4 6, তাহলে তোমার অপশন আছে কয়টা, তিনটা। তাহলে এইটা স্টেপ ওয়াইজ করতে হবে। প্রথমে স্বরবর্ণগুলো বিন্যাস করে কতভাবে বিন্যাস করা যায় সেটা, তারপর ব্যঞ্জন বর্ণগুলো কতভাবে বিন্যাস করা যায় সেটা, এরপর দুইটা গুণফল। যেহেতু একই কাজ, পুরো আর্টিকেল শব্দটাকে সাজাইতে হবে। প্রথমে স্বরবর্ণগুলো সাজাচ্ছি, তারপর ব্যঞ্জন বর্ণগুলো সাজাচ্ছি, তাহলে দুইটার বিন্যাসকে গুণ করে দেব। আমাদের নিয়মটা ওটা করতে হবে। তাহলে 2 4 6 তিনটা স্থান আছে, স্বরবর্ণ কয়টা আছে, এ আছে, আই আছে, আর ই আছে, আর কি আছে কেউ? আর তো নাই। তাহলে স্বরবর্ণ তিনটা বসাইতে হবে কয়টা জায়গায়, তিনটা জায়গায়, তাহলে ভালোই। তাহলে কি হবে, 3p3 ইন্টু স্বরবর্ণ তো করে ফেলছে, এবার ব্যঞ্জন বর্ণ গুলো করতে হবে না? তাহলে বাকি স্থানগুলোতে ব্যঞ্জন বর্ণ বসবে। বাকি স্থান কে কে আছে, কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে চারটা স্থানে এখন ব্যঞ্জন বর্ণ আছে কয়টা, ব্যঞ্জন বর্ণ আছে চারটা, তাহলে 4 3 4। তাহলে এটাই আমাদের বিন্যাস সংখ্যা, মানে এটাই আমাদের আনসার। বা তুমি বলতে পারো 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, যেহেতু রিপিট নাই, রিপিট থাকলে কিন্তু ভাগ দিয়ে দিতাম। বুঝাইতে পারছি কিনা? আচ্ছা, বুঝতে পারছো? বলে দিছে। ওই যে এটা আমরা কি পড়তেছিলাম, এটা কোনটা টপিকের আন্ডারে ছিল বলো তো? যে তোমাকে নির্দিষ্ট স্থান দখল করবে, তাই না? তাহলে স্বরবর্ণ গুলো বলে দিছে জোড় স্থানে বসাইতে হবে। তাহলে ওদেরকে আগে বসাও জোড় স্থানে। 2 4 6,
তাহলে ওরা এই তিনটা জায়গায় বসতে পারে। তাহলে স্বরবর্ণ আছে কয়টা? তিনটা। তাহলে 3p3। এরপর ব্যঞ্জন বর্ণগুলো তো নিজের মধ্যে সাফল করতে পারে। তো ওদেরকে কত ভাবে করা যায়? 4p4, কারণ জায়গা আছে তোমার কাছে চারটা, বর্ণ আছে চারটা, তাহলে 4p4। এখন দুইটা যেহেতু একই কাজ, আর্টিকেল শব্দটাকে সাজানো, তাহলে দুইটা গুণফল। বুঝতে পারছো? তাহলে করো তো, এটা করো, পোস্টেক্স, এটা করো। প্রশ্নটা দেখছো তো? পোস্টেজ শব্দটাকে কত রকম সাজানো যাইতে পারে যাতে করে জোর স্থান দখল করে? পোস্টেজ, পোস্টেজ, এটা আছে। হুম, কমে গেল। ঠিক আছে। হ্যাঁ, আগেরটাই হবে। আর এখানে কি সাতটা বর্ণই আছে? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। সাতটাই আছে। তাহলে স্বরবর্ণ কি তিনটা আছে? এ, ও আর ই। আচ্ছা, 3 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, তাহলে এইটি অ্যান্সার। ঠিক আছে। তো পরেরটা করো। সেকেন্ড শব্দটি বর্ণগুলো থেকে একটি স্বরবর্ণ ও দুইটি ব্যঞ্জনবর্ণ নিয়ে কতগুলো শব্দ গঠন করা যেতে পারে যখন স্বরবর্ণ সর্বদা মধ্যম স্থান দখল করে? আচ্ছা, করো দি, ট্রাই করো দি, পারো কি? একটা স্বরবর্ণ আর দুটি ব্যঞ্জনবর্ণ নিয়ে তোমাকে শব্দ গঠন করতে বলছে যখন স্বরবর্ণ সর্বদা মধ্যম স্থান দখল করে। ট্রাই করে দেখো, করে দিচ্ছি তো। এটা না, PP 20। আমি একটু বলে দিই। একটা স্বরবর্ণ নিবা, দুটো ব্যঞ্জন বর্ণ নিবা এখান থেকে। তাহলে টোটাল স্থান কয়টা? তিনটা। তার মধ্যে তোমাকে বলছে এই স্থানে তোমাকে সর্বদা স্বরবর্ণকে রাখতে হবে, মানে মাঝের স্থান সর্বদা স্বরবর্ণ রাখতে হবে। এখন ট্রাই করে দেখো তো, আরো কি। আচ্ছা, আমি করে দিই। দেখো, তাহলে স্বরবর্ণ তোমার কাছে আছে কয়টা? এখানে সেকেন্ড শব্দতে দুইটা বর্ণ। তো এই দুইটার মধ্যে তোমাকে একটা তো নিতে হবে, বলছে না, একটা স্বরবর্ণ নিতে হবে। তাহলে দুইটা স্বরবর্ণকে একটা স্থানে তো রাখতে পারতেছো, তুমি তো বলে ফিক্সড করে দিয়েছি মধ্যম স্থানে রাখতে হবে। তিনটা যে নিবা তার মধ্যে মধ্যম স্থানে রাখতে হবে। তাহলে দুইটাকে নিয়ে একটা স্থানে কয়ভাবে সাজানো যেতে পারে? 2p1। স্বরবর্ণ গেল, এবার ব্যঞ্জন বর্ণ। তোমার এখানে ব্যঞ্জন বর্ণ আছে কয়টা? চারটা। তুমি কয়টা প্লেসে রাখবা? দুইটা। তাহলে কয় ভাবে করা যায়? 4p2। তাহলে তোমার অ্যান্সার কি? এটা। বুঝতে পারছো রাইসা? আরেকবার। তোমাকে বলছে যে এই সেকেন্ড শব্দটা থেকে একটা স্বরবর্ণ নিবা এবং দুটা ব্যঞ্জন বর্ণ নিয়ে তিন শব্দে, তিন বর্ণের একটা শব্দ তৈরি করবে। যেই শব্দতে তোমাকে মাঝের মধ্যে তোমাকে সবসময় কি রাখতে হয়? স্বরবর্ণ রাখতে হবে। তাহলে দেখো, স্বরবর্ণ তোমার ওই সেকেন্ড শব্দটাতে আছে কয়টা? দুইটা না, ই আর ও। বা তাহলে ই আর ও কে তুমি কেবলমাত্র এই মাঝেই রাখতে পারো। তাহলে কয়টা স্থানে রাখতে পারতেছো? একটা। তোমার কাছে বর্ণ আছে কয়টা? স্বরবর্ণ আছে কয়টা? দুইটা। তাহলে এখানে কত ভাবে করা যায় বিন্যাসটা? 2p1। ওকে।
কিন্তু স্বরবর্ণ হিসাব করলাম, এখন এই বাকি দুইটা জায়গায় ব্যঞ্জন বর্ণ বসবে। কয়টা ব্যঞ্জন বসবে? দুইটা। তোমার আছে ব্যঞ্জন বর্ণ আছে কয়টা? আর অর্থাৎ দুইটা জায়গায় তোমার ব্যঞ্জন বর্ণ আছে কয়টা? এখানে সেকেন্ড শব্দটাতে চারটা না? তাহলে এটা কত ভাবে বসতে পারে? 4p2 পাই। তাহলে একটা কাজ যেহেতু এই দুটো গুণ হবে, 2p1 ইন্টু 4p2। বুঝা গেছে কি? না বুঝতে পারলে বলো, একবার বুঝাই দেবো। হুম। হুম। এই যে বলছে, দেখো প্রশ্নটা পড়ো। শব্দটির বর্ণগুলি থেকে একটি স্বরবর্ণ এবং দুটি ব্যঞ্জন বর্ণ নিয়ে কতগুলি শব্দ? এরে অর্ণব, বুঝতে পারছো তুমি? Yes, খাবার। এটা একটু ট্রাই করো তো। আরো কি হচ্ছে? যদি হয়ে থাকে তাহলে অ্যান্সার বলো, আর না হলে আমি করে দেবো। ঠিক আছে, আমি করে দিই। ম্যাথমেটিক্স শব্দটাতে তোমার বর্ণ আছে কয়টা বলো তো? 11টা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 বলো। হ্যাঁ বলো, অ্যান্সার কি বলো? আচ্ছা, এটা তোমার অ্যান্সার আসলো? এগুলো হতে পারে, আমি নট শিওর। সম্ভবত হয়নি। চেক করে দেখে দাও তোমার, তুমি যে কোন লজিকে করছো। লজিক এক এক জনের এক এক রকম হতেই পারে, সেই লজিকে এটা ঠিকও হতে পারে। অ্যান্সারটা চেক করে দেখি। কি করছো তুমি বলো তো? তাহলে তোমার, হ্যাঁ হতে পারে এটা দিয়ে, তবে আমি দেখি হয় কি। ফ্যাক্টোরিয়াল। প্রথমে কি করলো, আই দিয়ে কত রকমের বিন্যাস হতে পারে সেগুলা তুমি বের করে ফেললে। তারপর আই কে শুরুতে এবং এইচ কে শেষে রেখে কতগুলো বিন্যাস হতে পারে সেটা করলো।
তারপরে বিয়োগ দিতেছে ওটাকে। হ্যাঁ, ঠিক আছে, এরকম করা যায়। এটা অ্যান্সার ঠিক আছে। তাহলে প্রথমে আইডিয়াটা কি? আচ্ছা, আমি দুইটাই তাহলে বুঝাই দিই, তাহলে আমি আমার মতো করি আগে। অ্যান্সারটা কি, যে প্রথমে আমরা কি করব, আইটা আমাদের ফিক্সড, এটা নিয়ে তো কোনো কাজ নেই। তাহলে আই যদি ফিক্স থাকে, আমার কাছে বর্ণ আছে আর 10টা। এই 10টা বর্ণকে সাজাইতে হবে। এখন 10টার মধ্যে এমন ভাবে সাজিয়ে দিতে হবে যাতে করে এখানে আবার এইচ না আসে। এখানে এইচ আসলে তো সমস্যা, তাই না? তো আমরা কি করলাম, এখানে 9টা, এখানে এই 9টা তো যেভাবে ইচ্ছা মতো বসানো যেতে পারে। এখানে কি করা যাবে, এখানে হচ্ছে তোমার এইচ টানা যাবে, তাই তো? আচ্ছা, তাহলে এই 9টা বর্ণকে আমি তাহলে এখানে যদি এইচ না, তাহলে একটা তো বাদ আমাদের আইতে, একটা বর্ণ থেকে আই তো বাদ। তাহলে আমরা কি করলাম, 9 ফ্যাক্টোরিয়াল। এখানে এখন এই 9টা বর্ণকে কয়ভাবে সাজানো যাইতে পারে, এটা মানে আমরা যেটা করবো, স্টেপ ওয়াইজ করে নিই। এই শেষে যে স্থানটা আছে, এখানে তুমি এইচ টা নিতে পারবে না। তোমার কাছে হাতে বর্ণ কয়টা আসছিল বলো তো? 10টা না? তো 10টার মধ্যে তুমি যদি এইচ কে না নাও, তাহলে থাকে বর্ণ আর কয়টা, 9টা। এই 9টাকে তুমি তো শেষে বসাইতে পারো, বসাইতে পারো। এই 9টাকে তুমি একটা স্থানে বসাবো, কয়ভাবে করতে পারো? 9p1 উপায় করতে পারো। ঠিক আছে, বুঝাতে পারছি কি? 9p1 এতভাবে করা যায়। আচ্ছা, এখন দেখো, এইটা কই গেল রে? উম, হ্যাঁ, 9p1 উপায় করতে পারো। তো এখন তোমরা 10টা বর্ণের মধ্যে তুমি অলরেডি একটা ইউজ করে ফেলছো। আমি কি ভুল বললাম? হ্যাঁ, ঠিক আছে। জিনিসটা বুঝো একটু, মানে প্রথমে হচ্ছে কি শেষের স্থানে তুমি হচ্ছে কি করলা, যে শেষের স্থানে তুমি আহ আই তো ইউজ করে ফেলছো। তোমার কাছে বর্ণ আছে টোটাল 11টা, তার মধ্যে তো আই থাকবে না। আই থাকবে না, আছে 10টা বর্ণ। এখন 10টার মধ্যে মধ্যে তুমি শেষে এইচ ইউজ করতে পারবে না। তাহলে বর্ণ তুমি কয়টা ইউজ করতে পারবে এখানে? 9টা। তাই 9টাকে শেষ একটা স্থানে 9p1 উপায় করা যেতে পারে। ঠিক আছে, এখন দেখো, এই যে ভিতরে যে স্থান, এখানে টোটাল বর্ণ আছে 10টা। 10টার মধ্যে তুমি একটা এখানে বসাই ফেলছো। এখন এখানে আর কয়টা বর্ণ ইউজ করতে পারবো? 9টা। তো এই 9টা বর্ণকে 9 ফ্যাক্টোরিয়াল উপায় সাজানো সাজানো যাইতে পারে। তার মধ্যে এখানে তাহলে এম আছে কয়টা? 2টা, 2 ফ্যাক্টোরিয়াল। তারপর তোমার এ আছে কয়টা? 2টা, 2 ফ্যাক্টোরিয়াল। টি আছে কয়টা? 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। আর এইটার ভাবে যদি করতে চাই, তাহলে যেটা করা হয়েছে, যে প্রথমে এই যে আই কে শুরুতে রাখে, টোটাল কতগুলো বিন্যাস হতে পারে। তো আই কে শুরুতে রাখে আমরা বাকি 10টা বর্ণকে বিন্যাস করবো 10 ফ্যাক্টোরিয়াল। তো তার মধ্যে এম দুইবার আছে, এ দুইবার আছে, টি দুইবার আছে, এই জন্য এগুলো দিয়ে ভাগ করছি। এরপর আই আর এইচ কে কি করছি, আই আর এইচ কে ফিক্স রাখছি। আই আর এইচ কে ফিক্স রাখলে ভিতরে কয়টা বর্ণ থাকবে? 9টা। এই 9টাকে কয়ভাবে বিন্যাস করতে পারে? এত উপায়। তো আমরা যদি আই কে শুরুতে রেখে টোটাল যতগুলো হতে পারে, সেখান থেকে আই কে, এইচ কে শেষে এবং আই কে শুরুতে রেখে এই বিন্যাসটা বিয়োগ দিয়ে দিই, তাহলে আমাদের যে বিন্যাসটা চাচ্ছে, তাইতে শুরু এবং এইচ কে শেষ হবে, হবে না, এই বিন্যাসটা পাই যাবে। তো দুই ভাবে করা যায়, যেভাবে তোমার ইচ্ছা হয়। এটা হচ্ছে আমরা যেটা করলাম, স্টেপ ওয়াইজ করলাম। আর এটা হচ্ছে ওই যে বিয়োগের যে ধারণাটা আছে আমাদের, সেটা দিয়ে করলাম। আলটিমেটলি অ্যান্সার এই যে এটা 40,820। না, 40,000 তো না, 4,000, অনেক বড় সংখ্যা আছে। 4 লক্ষ। 4 লক্ষ হয়ে পড়ার মতো। বুঝতে পারছো কি এটা? এইসব, ঠিক আছে, আমরা মনে হয় না আজকে সবগুলো টপিক কভার করতে পারবো, কারণ আরো অনেকগুলো ছিল। হবে না। ঠিক আছে, আমরা হলো এটা থেকে শেষ করবো পুনর্বিন্যাস। এটা বলছে এটা আমি অলরেডি বলে বলে ফেলছিলাম, যে আহ, পুনর্বিন্যাস মানে হলো কি, তোমার কাছে অলরেডি একটা বিন্যাস, তোমার যে আমাদের যে শব্দগুলো বিন্যাস করতে বলে, সেগুলো কি একটা বিন্যাস, যতগুলো বিন্যাস হতে পারে একটা শব্দের, তার মধ্যে যে শব্দটা গিভেন তোমার কাছে দেয়া আছে, ওটাও একটা বিন্যাস। তো যখন পুনর্বিন্যাস আসবে, যেটা অলরেডি তোমার কাছে দেওয়া হয়েছে, ওটা তো তুমি নিবা না। পুনর্বিন্যাস মানে কি, ওটাকে বিন্যাস, আবার তুমি বিন্যাস করে যতগুলো বিন্যাস করতে পারো। তার মানে পুনর্বিন্যাস কনসেপ্টটা হলো যে আমি টোটাল কতগুলো বিন্যাস হতে পারে, ওখান থেকে আমার যেটা দেয়া আছে ওটা বিয়োগ করতে হবে। অর্থাৎ টোটাল বিন্যাস থেকে এক বিয়োগ করতে হবে। এটা হচ্ছে পুনর্বিন্যাসের কনসেপ্ট।
তবে সবসময় আবার এটা খাটেও না, যেমন একটা অঙ্ক করলে সেটা বুঝতে পারছি তো এখন। পুনর্বিন্যাস মানে কি, যে জাস্ট আগেরটাই টোটাল বিন্যাস বের করবা, ওখান থেকে এক বিয়োগ দিবে। মানে যে বিন্যাসটা তোমাকে দেওয়া আছে সেটা তো তুমি নিবা না, যেহেতু পুনর্বিন্যাস বলছে। এখন সেই হিসাবে তুমি এই অঙ্কটা করার চেষ্টা করো তো কত অ্যান্সার আছে। পারমিউটেশন শব্দটাতে কি বলছে, কোনো স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে কত রকমের পুনর্বিন্যাস করা যেতে পারে। আচ্ছা, এটা আমি করে দিচ্ছি। প্রথমটা যেহেতু স্বরবর্ণের স্থান পরিবর্তন করবা না, তার মানে কি স্বরবর্ণগুলো কি তোমার ফিক্সড? স্বরবর্ণগুলো যদি ফিক্স থাকে এখন, তাহলে ওরা আমার বিন্যাসে নাই, এটা তো আমরা করছি। তাহলে এখন তোমার স্বরবর্ণ যদি ফিক্স রাখো, তাহলে তোমার কে কে আসছে, পি, আর, এম, আর টি, টি দুইবার আছে, এন মানে 6টা আছে। 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই কত হবে, 2 ফ্যাক্টোরিয়াল, টি দুইবার আছে। এইটা হচ্ছে আমার স্বরবর্ণগুলো অবস্থান পরিবর্তন না করে টোটাল বিন্যাস। তো এখন তার মধ্যে তো একটা বিন্যাস পারমিউটেশন অলরেডি আছে, তাহলে এই একটা বিয়োগ করে দিতে হবে, এটা হবে এত, এতগুলো হবে পুনর্বিন্যাস। বুঝাতে পারছি বোধহয়। তাহলে এইটা করি, এটা করার চেষ্টা করো তো। হ্যাঁ, এটা করার চেষ্টা করো তো, এটা কি হবে? আরে বাহ! কারেক্ট শব্দটিতে বর্ণগুলোকে একত্রে নিয়ে কতগুলো পুনর্বিন্যাস করা যায় যেন প্রথমে একটি স্বরবর্ণ থাকে? এটা ওই যে হ্যাঁ হ্যাঁ, ওটাই। এখানে মাইনাস করতে হবে না। তাহলে এখানে উত্তরটা কি হবে বলো, উত্তরটা তো বের করো। হুম, টেপি 1 into 6 করি। আচ্ছা, তোমার এটা আসছে, মানে প্রথমে জাস্ট বিন্যাসটা বের করো, পুনর্বিন্যাস আবার যেটা বলি। হ্যাঁ, প্রথমটা আসছে কি এটা, TP1। TP1 কেন বর্ণ কে আছে, এ, ই, ও, আর ইউ। স্বরবর্ণ আছে তো 4টা। এই চারটাকে আমি একটা স্থানে রাখবো, 4P1। বাকি থাকে আর কয়টা, একটা ইউজ করে ফেলছে, টোটাল বর্ণ আছে কয়টা, 7টা। তাহলে এখানে আছে 5। তো এইটাকে 5 ফ্যাক্টোরিয়াল উপায় করা যায়। তো এইখান থেকে যেটা হইতো, নবীন্যাস যদি বলছে, তা আমরা কি করতাম, নর্মাল নিয়মে এক বিয়োগ করে। কিন্তু এখানে এক বিয়োগ করবো না কেন, কারণ এখানে প্রথম যে বিন্যাসটা তোমাকে যেটা দেওয়া আছে, ওইখানে কি স্বরবর্ণ আছে, নাই তো। তাহলে এইটা যেটা বের করলো, এটা পুরো সবগুলাই মানে ইয়া হবে আর কি। এখান থেকে আর কি এই যেটা গিভেন ওটা যেহেতু নাই, তো ওটা বিয়োগ করবো না। ঠিক আছে, যদি তোমার এখানে ওই শর্তটা খাটতো, তোমাকে যেটা গিভেন দেওয়া আছে সেটাতে ওই শর্তটা খাটতো, তাহলে তুমি এক বিয়োগ করতে, কিন্তু এখানে তো করবা না। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমি আজকে এখান থেকে রাখতেছি। আমার আরো 2টা টপিক পড়ানো ছিল, চক্রক্রমিক বিন্যাস আর হচ্ছে পুনরাবৃত্তিমূলক বিন্যাস, এই 2টা। Okay, ঠিক আছে, এরপরের দিন পড়াবো এগুলো। আজকে আরো আসে, বিন্যাসও পড়তে হবে, সরি সমাবেশও পড়তে হবে, আরো 4টা ক্লাস। ঠিক আছে।
তাহলে কারো কোনো প্রশ্ন? আচ্ছা।